আমি তাদেরকে ধিক্কার জানাই এবং আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ তাদেরকে এখনো এই পর্যন্ত আমরা তাদেরকে সুযোগ দিতে চাই। আপনারা লজ্জা না রেখে আসেন। যেমন মসজিদে কারো ভেদাভেদ নাই, বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সংগঠনে কোনো ভেদাভেদ নাই। আমি বলবো আপনাদের আমাদের সকলের দাবি বাস্তবায়নের ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর দেখেন আপনাদের আমরা শুধু আপনাদের না, বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দ এবং টেলিবেসিক প্রকল্প ভিত্তিক যারা আছেন সকল শ্রমিক ভাইদেরকে নিয়ে আমরা একটা মহাপরিকল্পনা আমাদের আছে। সেই পরিকল্পনার কিছু ইঙ্গিত আপনাদেরকে আমরা আমাদের সংগঠনের সভাপতি একটা দিক নির্দেশনা আপনাদেরকে দিবে। সেটা আমি নাই বলি, সেটা উনি ওনার জায়গা থেকে আমার চেয়ে বেশি বেটার বলতে পারবে বলে আমি মনে করি। তা আপনাদেরকে আমি জানাবো যে চট্টগ্রাম বিভাগে আমি যতটুকু জানি যে আউটসোর্সিং এর অনেক সহকর্মী আছেন আপনারা, এবং কাজ করতে কিন্তু ভাই কোনো পদ পজিশন কোনো কিছু প্রয়োজন হয় না। যদি আপনার মনের ভিতরে সত্যতা, বস্তুনিষ্ঠ এবং মানুষের প্রতি কাজ করা, কল্যাণের কাজ করার প্রতি মন মানসিকতা থাকে, তাহলে কোনো পদের প্রয়োজন হয় না। আপনি আপনার জায়গা থেকে স্বতঃস্ফূর্ত ভাবে প্রতিটা প্রতিষ্ঠানে আপনি যাবেন, তাদেরকে খোঁজ খবর দিবেন, তাদের দুঃখ দুর্দশাগুলি আপনি চিহ্নিত করবেন এবং আমাদেরকে অবহিত করবেন। আমরা তো আপনাদের সংগঠন এই কারণেই করেছি আপনাদের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য। শুধু আপনার না, আমারও আছে, আমিও একজন আউটসোর্সিং সহকর্মী। তাই আমি আপনাদেরকে এই চট্টগ্রামের বিভাগের মধ্যে আপনারা আউটসোর্সিং, টেলিবেসিক এবং প্রকল্পের একটা দুর্গ গড়ে তোলেন। সেই দুর্গ সারা বাংলাদেশের মানুষ যাতে মনে করে যে না, আউটসোর্সিং, টেলিবেসিক এবং প্রকল্প ভিত্তিক একটা দুর্গ চট্টগ্রাম বিভাগে সংগঠিত আছে এবং সেইটা সরকার পর্যন্ত যাতে অবগত থাকে। আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো ভাই, আর কোনো বিভেদাভেদ নাই, আর কোনো সন্দেহ কাজ করবে না, কারণ দুর্দিনগুলি খুব সামনে। অলরেডি আমাদের বহু সহকর্মীর চাকরি চলে গেছে। বিগত দিনে আমাদের এই সংগঠনের অফিসে অনেক সহকর্মী আসে এবং তাদের কথাবার্তা শুনলে চোখের পানি এমনিতেই ঝরে যায় ভাই। আজকে যদি আপনি তাদেরকে দেখতেন, ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই, থাকতে পারতেন না, ডেফিনেটলি থাকতে পারতেন না। কারণ আমি মনে করি আমার মতন হৃদয়ের ব্যক্তি আপনারা সবাই, এবং আমি মনে করি আপনারা আপনাদের জায়গা থেকে আমাদেরকে সহযোগিতা করবেন এবং সেই সহযোগিতাটা আমরা সরকার পর্যন্ত পৌঁছে দিতে সক্ষম হব। এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। আমাদের সভাপতি আপনাদেরকে একটা দিক নির্দেশনা দিবে। আমি সভাপতিকে বিনয়ের সাথে অনুরোধ করব, এই সংগ্রাম পরিষদ এবং আন্দোলন খুব একটা দীর্ঘায়িত করবেন না। আমি মনে করি, আমি আশা করি আপনি এই মাসের মধ্যে খুব সব সময়ের মধ্যে একটা বড় পরিসরে আন্দোলন ডাক দিবেন। এটা বাংলাদেশের মানুষের প্রাণের দাবি, বাংলাদেশ আউটসোর্সিং ঐক্য পরিষদের প্রাণের দাবি এবং আউটসোর্সিং টেলিবেসিক প্রকল্প ভিত্তিকের প্রাণের দাবি। আপনি আপনার জায়গা থেকে আমাদের সবাইকে একটা দিক নির্দেশনা দিবেন। এবার আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সংগ্রামী সহসভাপতিকে। আমরা এ পর্যায়ে সময় স্বল্পতার কারণে আমরা খুব দীর্ঘায়িত করতে যাচ্ছি না। এ পর্যায়ে আমরা বক্তব্য শুনব রাজপথের সৈনিক, যার আশ্রয়স্থলে যিনি সবাইকে সাথে নিয়ে এখন পর্যন্ত রাজপথে আছেন এবং থাকবেন বলে আশ্বস্ত করেছেন এবং সফলতা আসার আগ পর্যন্ত যিনি আমাদের সঙ্গে আছেন এবং থাকবেন, বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সংগ্রামী সভাপতি। আমরা এ পর্যায়ে বিনীত অনুরোধ করছি আমাদের সম্মুখে আপনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। এ পর্যায়ে অনুরোধ করছি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সংগ্রামী সভাপতি জনাব রফিকুল ইসলাম ভাইকে।
এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সংগ্রামী সভাপতি জনাব রফিকুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আজকে আমরা এখানে এসেছি। যারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এবং এত সুন্দর পরিবেশ করে দিয়েছেন আলোচনা করার জন্য, আমি সর্বপ্রথম তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। চট্টগ্রামের মানুষ বরাবরই লড়াই সংগ্রামের সবসময় সামনে থেকে নেতৃত্ব দেয়। আমরা দেখেছি অতি সম্প্রতি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে সকল ভাইয়েরা তাদের আত্মত্যাগের মাধ্যমে একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে, সেই আন্দোলনের সংগ্রামের নেতৃত্ব কিন্তু এই বীর চট্টলাবাসীর অত্যন্ত বড় ভূমিকা ছিল। সেখান থেকে আমি মনে করি আজকে যারা উপস্থিত এখানে হয়েছেন, আপনারা প্রত্যেকেই সচেতন মানুষ, নিজ নিজ প্রতিষ্ঠান থেকে এখানে এসেছেন, আপনাদের মতামত ব্যক্ত করেছেন, আপনাদের সমস্যার কথাগুলো তুলে ধরেছেন। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ। আমি খুব সংক্ষেপে তাদের পরিচয়কে দিতে চাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন, আমাদের সংগঠনের বক্তব্য রেখেছেন আমাদের সিনিয়র সহসভাপতি শাহাদত ভাই, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে কর্মরত উপস্থিত আছেন এবং বক্তব্য দিয়েছেন আমাদের আব্দুর রাজ্জাক রাজু ভাই, উনি ঢাকা ওয়াসায় কর্মরত। উপস্থিত আছেন আমাদের সাংগঠনিক সম্পাদক হাবিব সোহেল, জাতীয় বানান প্লাস্টিক সার্জারিতে কর্মরত আছেন আমাদের সবুজ মল্লিক ভাই। আপনারা দেখেছেন বরিশাল বিভাগে আমরা সফল মত বিনিময় সভা করেছি, ওনার নেতৃত্বে। আমাদের সাংগঠনিক সম্পাদক আছেন আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের সকলের প্রিয় এবং খুব পরিশ্রমী শাহজালাল খন্দকার। আছেন আমাদের সাংগঠনিক সম্পাদক পানি উন্নয়ন বোর্ডের কর্মরত শাফিউল উজ্জ্বল, বক্তব্য রেখেছেন এবং সঞ্চালকের ভূমিকা পালন করেছেন। আমাদের মাঝে আবারও উপস্থিত আছেন আমাদের উত্তম চন্দ্র, আমাদের সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ ডাক বিভাগে কর্মরত। প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সফরসঙ্গী হওয়ার জন্য এবং সাধারণ মানুষের কাছে এসে আপনাদের সময় ব্যয় করার জন্য। আপনারা অনেকেই বক্তব্য রেখেছেন, অনেকভাবে আপনারা বলেছেন লড়াই সংগ্রাম করতে হবে, লড়াই সংগ্রাম করে আমাদের দাবি আদায় করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আপনারা ইতিমধ্যে কথা বলেছেন। আমি আপনাদের কথার সাথে তাল মিলিয়ে বক্তব্য দিতে চাই। একটু সাউন্ডটা বাড়লে ভালো হয়, আমার কণ্ঠের সমস্যা তো এই জন্য জোরে কথা বলতে পারতেছি না। ধন্যবাদ। আপনারা একটু খেয়াল করে দেখবেন, 1886-তে এই শ্রমিকরা আন্দোলন করেছিল তাদের অধিকার আদায় করার জন্য। তখনকার সময় শ্রমিকরা মনে করেছিল যে অধিকার আদায়ের জন্য আন্দোলনের কোনো বিকল্প নাই। আজকে আমরা এই স্বাধীন যুগে, যে যুগে আমরা মনে করি যে বাংলাদেশ সহ পৃথিবীর প্রত্যেকটা মানুষ সচেতন, এই যুগে এসেও আমাদের অধিকার আদায়ের জন্য আমাদের লড়াই সংগ্রাম করে রাজপথে থাকতে হচ্ছে। একটা জিনিস খেয়াল করবেন, আমরা যারা শিক্ষিত বেশি, তাদের মানসিকতা উদার, আমরা এতটুকু জানি, তাই তো? এখন যদি কোনো সচিবকে প্রশ্ন করা হয় যে স্যার আমি একজন শ্রমিক, স্যার আমার দীর্ঘদিন চাকরি করি, আমি 20-22 বছর চাকরি করি, তো স্যার আমার চাকরিটা কি স্থায়ীকরণ হওয়া উচিত না স্যার? উনি কিন্তু বলে হ্যাঁ অবশ্যই তোমাদের চাকরি স্থায়ীকরণ হওয়া উচিত। কিন্তু ওই সচিব যখন চেয়ারে বসে কথা বলেন, তখন উনি দেশের স্বার্থ রক্ষা করার জন্য কথা বলেন না, উনি রক্ষা করার জন্য কথা বলেন ওনার নিজের স্বার্থ। কারণ এই যে আউটসোর্সিং প্রথা, ডেইলি বেসিক প্রথা, এই প্রথাটা সৃষ্টি করেছেন ওই আমলাতান্ত্রিক জটিলতা সৃষ্টি করার জন্য ওই আমলারা ওই চেয়ারে বসে সৃষ্টি করেছেন। কারণ কি, আজকে যে ম্যান পাওয়ারের ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো, এর ম্যাক্সিমাম ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর পিছনে ওই আমলাতান্ত্রিক জটিলতা তারা সৃষ্টি করেছেন, তারা এই সিস্টেম চালু করেছেন, তারাই কিন্তু সুবিধা ভোগ করার জন্য এই লাইসেন্সগুলোর পিছনে তারা কলকাঠিগুলো নাড়ান।
আমাদের যুদ্ধ কাদের বিরুদ্ধে? আমাদের যুদ্ধ হচ্ছে ওই আমলাদের বিরুদ্ধে। আমাদের যুদ্ধ কাদের বিরুদ্ধে? যারা এই ঠিকাদার গুলো আছেন, যারা এই লাইসেন্স গুলোর মালিক, যারা রাঘব বল, তাদের বিরুদ্ধে। আমাদের যুদ্ধ কাদের বিরুদ্ধে? একটা অসম সিস্টেমটাকে সিস্টেমে নিয়ে আসার জন্য, অসম যে লড়াই, এই লড়াইটাকে আমাদের জয় করার জন্য আমাদের যুদ্ধ। এখন এই অসম যুদ্ধকে জয় করার জন্য আমাদের হাতে কি আছে? আমাদের হাতে আছে হচ্ছে শ্রমিকের সবচেয়ে বড় শক্তি, যেটা একতাবদ্ধতা। বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে শ্রমজীবী মানুষের সংখ্যা 8 কোটি প্লাস। এই 8 কোটি প্লাস মানুষ কিন্তু আমরা শ্রমজীবী মানুষ। এখন প্রশ্ন হচ্ছে, 8 কোটি শ্রমজীবী মানুষ যদি 1 ঘন্টার জন্য একত্রিত হয়ে যায়, এই বাংলাদেশের শ্রমিক বিপ্লব ঘটতে কি সময় লাগবে? সময় লাগবে না। আমি ওইদিকে যাচ্ছি না, আমি যাচ্ছি আমার দিকে। আমার ডেইলি বেসিকের ভাইরা, আমার আউটসোর্সিং এর ভাইরা, আমার প্রকল্পের ভাইরা, আমরা সবাই মিলে আছি 6 থেকে 7 লক্ষ। আমরা এই 6 থেকে 7 লক্ষ ভাই বোনেরা যদি একত্রিত হতে পারি এবং আমরা যদি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি, সবাই যদি কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা যদি স্লোগান দিতে পারি, এই বৈষম্য আমরা দূর করব। বৈষম্য দূর না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করব। তাহলে এই বৈষম্য দূর করতে আমাদের সর্বোচ্চ 1 দিন সময়ের প্রয়োজন। প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা কেন একত্রিত হতে পারতেছি না? এইটা 2টা কারণ। একটা হচ্ছে আমাদের মানসিকতাকে আমরা একত্রিত করতে পারতেছি না, নাম্বার 1। 2 নাম্বার হচ্ছে ওই যে আমলাতান্ত্রিক জটিলতা সৃষ্টি করে রেখেছেন যারা আমলা, তারা তাদের কলমের খোঁচায়, তারা তাদের তীক্ষ্ণ বুদ্ধির জোরে ওই যে বড় বড় প্রতিষ্ঠানে তারা লেখাপড়া করেছেন, যে জ্ঞান অর্জন করেছেন, সেই জ্ঞানকে সঠিক কাজে না লাগিয়ে ব্যাঠিক কাজে তারা প্রয়োগ করছেন। আমাদের শ্রমজীবী মানুষের অধিকার হরণ করছেন। আমরা যদি একতাবদ্ধ না হতে পারি, তারা ঘন্টায় ঘন্টায় মিটিং করে সেই সিস্টেমটাকে আবার কনভার্ট করে আমাদের মধ্যে বিভাজন ছড়িয়ে দিচ্ছেন। এটা কিভাবে বুঝবো আমরা? একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। আপনারা জানেন, বিগত সরকারের পতনের পর 17 আগস্ট শাহবাগ চত্বরে আমরা একটা সমাবেশ করলাম। সেই সমাবেশে আমরা সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলাম। সেদিন আমরা 40 থেকে 50 হাজার মানুষের একটি মিছিল নিয়ে আমরা কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন পর্যন্ত যাওয়ার আমরা সক্ষমতা অর্জন করেছিলাম। সরকারের হৃদয়ে কাঁপন ধরেছিল, আমাদের হৃদয়ে কাঁপন ধরেছিল। এরকম সমাবেশ যদি আবার ডাকা হয়, এইবার যদি 1 লক্ষ মানুষ হয়, তাহলে আমলাতান্ত্রিক জটিলতা আমরা এটাকে ছিন্ন করতে পারবো, আমরা তো এই রাষ্ট্রটাকে আমরা মুক্ত করতে পারবো। তখন আমরা কি করলো? আমরা নিজেরা বসলো, কিভাবে এই একতাবদ্ধ শক্তি থেকে বিভাজন করা যায়, এদের মধ্যে কিভাবে বিভাজন ঢুকিয়ে দেওয়া যায়, এদেরকে আলাদা করা যায়, এদেরকে খণ্ড করা যায়, এই বিষয়টাকে এস্টাবলিশ করার জন্য তারা দফায় দফায় মিটিং করলো। মিটিং করে পলিসি করলো 2টা। একটা হচ্ছে সরকারের প্রশাসনকে তারা ব্যবহার করবে, ভয়ভীতি দেখাবে, একটা পক্ষকে তাদের হাতে নিয়ে নেবে, নাম্বার 1। 2 নাম্বার হচ্ছে যে আমরা যেন একটা সরকারের সিদ্ধান্তের কারণে ডিভাইডেড হয়ে যায়, এই পন্থা তারা অবলম্বন করলেন। প্রথম পন্থা অবলম্বন করার সাথে সাথে আমাদের একটা পক্ষকে কিন্তু অলরেডি তারা তাদের কাছে নিয়ে নিয়েছে। তারা বলে, ভাই আসেন, আন্দোলন করার প্রয়োজন নাই, আমি সচিবের কাছে নিয়ে যাচ্ছি, উপসচিবের কাছে নিয়ে যাচ্ছি, উপদেষ্টার কাছে নিয়ে যাচ্ছি, আলোচনার মাধ্যমে আপনাদের দাবি আদায় হয়ে যাবে, আপনাদের আন্দোলন করার দরকার নাই। সেই পক্ষটি কিন্তু এখন পর্যন্ত ওই জায়গাতে তাদের অবস্থান, তারা মাঠে থেকে আন্দোলন করতে চায় না। তারা এখনো ভাবে, তারা এখনো বিশ্বাস করে ওই যে প্রশাসন তাদেরকে আমলাতান্ত্রিক যারা জটিলতা সৃষ্টি করে রাখছেন তাদের কাছে নিয়ে যাবে, আলোচনা করে তারা দাবি আদায় করবে। নাম্বার 2, আপনারা জানেন 15 এপ্রিল প্রধান উপদেষ্টা মহোদয়ের নাকি উপহার, এটা আমরা যেটাকে উপহার বলেছি, এই উপহারের নামে 2টা নীতিমালা প্রণয়ন করা হয়েছে। একটা আউটসোর্সিং নীতিমালা, 2টা হচ্ছে ডেইলি বেসিক ভাইদের জন্য নীতিমালা। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে যদি 40 রকমের শ্রমিক থাকে, আপনাকে 40 রকমের নীতিমালা করবেন? এর আগে কি ডেইলি বেসিক ভাইদের কোনো নীতিমালা ছিল? নীতিমালা করার প্রয়োজন হয় নাই। এখন কেন নীতিমালা করার প্রয়োজন হলো? যদি নীতিমালাই করবেন, ডেইলি বেসিকের আউটসোর্সিং আপনি আলাদা কেন করলেন? আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ মনে করে তাদের এই সিদ্ধান্ত হচ্ছে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করে দেওয়া। আজকে আপনাদের ডেইলি বেসিকের জন্য আলাদা নীতিমালা করে দিচ্ছে, আপনাদের বেতন করে দিচ্ছে আপনার 22 দিনের। আবার আপনাদেরকে বোঝায়, তোমাদেরকে নিয়ে ডেইলি বেসিকরা তোমাদেরকে নিয়ে আন্দোলন করলো, কিন্তু আউটসোর্সিং কিন্তু বেতন কমে নাই,
তোমাদের বেতন কিন্তু 22 দিন হয়ে গেছে, ওদের তো বোনাস আছে, তোমাদের বোনাস তো নাই। কি বলেন এগুলা? এগুলো বলার উদ্দেশ্য কি দেখেন, এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা আমরা একত্রিত থাকলে ওই যে সচিব, ওই যে আমরা, ওদের হৃদয়ে সবসময় জ্বর হয়, ওদের সবসময় হৃদয়ে কম্পন হয়, ওরা সবসময় ভয়ের মধ্যে থাকে কখন যেন ওরা আমাদের এই জায়গায় এসে অ্যাটাক করে এবং আমাদের যারা অন্যায় কাজ করতেছি তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে, অথবা তারা সম্মিলিতভাবে রাজপথে দাঁড়িয়ে তারা আন্দোলন সংগ্রামে শরিক হয়। এই ভয়ের জায়গা থেকে সূক্ষ্ম পরিকল্পনায় ওই যে তাদের যে ব্রেন আছে, এই ব্রেনটাকে তারা এস্টাবলিশ করছে এই নীতিমালার মাধ্যমে। আমরা পরিষ্কার বলেছি, আউটসোর্সিং নীতিমালা মানি না, ডেইলি বেসিক নীতিমালা মানি না। এদেশের শ্রমিকের জন্য যে আইন আছে, সেই আইনের ধারায় আমাদেরকে যা যা অধিকার দেওয়া হয়েছে, বাংলাদেশের প্রত্যেকটা শ্রমিক সেই অধিকার যতদিন পর্যন্ত না পাবে ততদিন পর্যন্ত ডেইলি বেসিক বুঝি না, আউটসোর্সিং বুঝি না, প্রকল্প বুঝি না, সবাই মিলে একসাথে আন্দোলন করে আমরা শ্রম সংস্কার কমিশন যে রিপোর্টটি দিয়েছেন, শ্রম সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছেন, সেই প্রতিবেদনে যা যা সুপারিশ করা হয়েছে সেই সুপারিশের আমরা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন চাই। যদি কমিশনের সুপারিশ বাস্তবায়ন হয়, সেখানে ডেইলি বেসিক বলতে কোনো কথা নাই, আউটসোর্সিং বলতে কোনো কথা নাই, প্রকল্প বলতে কথা নাই। তাদের কথা হচ্ছে যে শ্রম আইন যেটা আছে সেই শ্রম আইনের ধারাগুলোকে যেন এই সরকার দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করে। শ্রম আইন যদি বাস্তবায়ন হয় তাহলে আউটসোর্সিং কর্মচারীর অধিকার ফেরত পাবে, ডেইলি বেসিকের কর্মচারীর অধিকার ফেরত পাবে, প্রকল্পের কর্মচারীর অধিকার ফেরত পাবে। অতএব আউটসোর্সিং কর্মচারীদের পক্ষ থেকে, ডেইলি বেসিক ভাইদের পক্ষ থেকে এবং প্রকল্প ভিত্তিক ভাইদের পক্ষ থেকে আমরা শ্রম সংস্কার কমিশনের যে প্রধান আছেন আমাদের সকলের প্রিয় সুলতান উদ্দিন ভাই এবং কমিশনের যে সকল মেম্বার আছেন, আমরা প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ ওনারা ইতিমধ্যেই আমাদের শ্রমজীবী মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। শুধুমাত্র প্রতিবেদন জমা দিয়ে কিন্তু ওনারা ক্ষান্ত হননি বা থেমে থাকেননি। ওনারা প্রত্যেকটা সময় আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিচ্ছেন যে কমিশনের সুপারিশ যত দ্রুত সময় বাস্তবায়ন হয় তোমরা এই পথে আন্দোলন করো, আমাদেরকে সবসময় কিন্তু পরামর্শ দিচ্ছেন। আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জানেন আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ দীর্ঘদিন কিন্তু এই কমিশনের সাথে লেগেছিল। আপনারা জানেন কমিশন যখন কাজ করছে তখন আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ বারবার কিন্তু কমিশনের সাথে মিটিং করেছে। আমরা ফর্মাল মিটিং করেছি, ইনফর্মাল মিটিং করেছি, বিভিন্ন সময় আমরা আমাদের সুলতান উদ্দিন ভাই সহ কমিশনের যে সকল মেম্বাররা ছিল তাদের সাথে কিন্তু আমরা টাচে ছিলাম। সংগত কারণেই কিন্তু এমন একটা প্রতিবেদন, এমন একটা সুপারিশ কিন্তু শ্রম সংস্কার কমিশন করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। আমি আসি বাস্তবতার দিকে। আমরা এখানে যারা এসেছি তারা দুটা কারণে এসেছি আমি যেটা মনে করি। একটা হচ্ছে আমরা প্রত্যেকের চাকরির নিশ্চয়তা চাই, আমরা প্রত্যেকের চাকরির নিশ্চয়তা চাই। প্রথম কথা হচ্ছে আমরা যে যেখানে যে অবস্থায় চাকরিরত আছি একজন ভাই বোনদেরকে ছাঁটাই করা যাবে না। আমরা এই দাবি আদায় করার জন্য আজকে এখানে এসেছি, বলা এটা ঠিক না। দ্বিতীয় হচ্ছে আপনার চাকরির সুরক্ষার মাধ্যমে আপনার যে পরিবার আছে সেই পরিবারটিকে আপনার সুরক্ষা করতে চান বা সুরক্ষিত রাখতে চান, আপনার পরিবার যেন বিপদগ্রস্ত না হয় এই বিষয়টাকে নিশ্চিত করতে চান। ব্যাপারটা তাই তো নাকি? এই দুইটা কারণ আমরা প্রথমে নিশ্চিত করতে চাই। এইটা নিশ্চিত করার পরে বাদ বাকি যা আছে এগুলো আমরা পরে নিয়ে আলোচনা করবো। আগে হচ্ছে এই খুব শর্ট টাইমের মধ্যে, অতি দ্রুত সময়ের মধ্যে এই সরকারকে ঘোষণা দিতে হবে আজকের পর থেকে যারা কর্মরত আছে একজন কর্মচারীকে বিনা কারণে চাকরিচ্যুত করা যাবে না, এবং যাদেরকে বিনা কারণে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে অতি সম্প্রতি সময়ের মধ্যে চাকরিতে পুনর্বহাল করতে হবে। এর পাশাপাশি আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ কিছু দাবি এই সরকারের কাছে ইতিমধ্যে উপস্থাপন করেছে। সেগুলোর মধ্যে সর্বনিম্ন বেতন মঞ্জুরি কমিশন থেকে কিন্তু সুপারিশ করা হয়েছে এবং সরকারের বিভিন্ন সংগঠন থেকে সুপারিশ করা হয়েছে সর্বনিম্ন বেতন 30,000 টাকা করতে হবে। এর 1 টাকা বেতন আমাদের জন্য কম করতে পারবে না। আমরা দাবি করেছি আমাদের মা বোনদের মাতৃত্বকালীন ছুটি 6 মাস করতে হবে। সরকারের কাছে প্রশ্ন করতে চাই, আপনার ওয়াইফ যখন প্রেগনেন্ট হয় আমাকে প্রশ্ন করতে চাই, আপনার মা বোন যখন প্রেগনেন্ট হয়েছিল তখন উনি যে প্রসব ব্যথায় যন্ত্রণা পাচ্ছিলেন, আজকে আমার একজন আউটসোর্সিং বা ডেইলি বেসিক বা প্রকল্পের মা বোনেরা যখন গর্ভধারণ করেন ওনার ব্যথা কি আপনার মা বোনের চেয়ে ব্যথা কম? আপনার মা বোনের জন্য ছুটি নির্ধারণ করলেন 6 মাস আর আমার মা বোনদের জন্য ছুটি নির্ধারণ করলেন মাত্র 45 দিন। এটা কি ধরনের বৈষম্য? আপনারা বিরাট পাস করে এসেছেন, আপনারা রুয়েট চুয়েট থেকে পড়াশোনা করে আপনারা ওই জায়গায় বসেছেন,
আপনারা সচিব হয়েছেন, আপনারা উপদেষ্টা হয়েছেন, আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, আপনারা নিজেরা বললেন বাংলাদেশ থেকে বৈষম্য দূর করার জন্য আরেকটি গণ অভ্যুত্থান হলো। আমরা প্রত্যাশা করেছিলাম নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই বীর চট্টলার সন্তান, আমরা প্রত্যাশা করেছিলাম আপনি সারা বাংলাদেশে না শুধু পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আপনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং কাজ করেছেন। আপনি শান্তিতে নোবেল বিজয়ী। আমরা প্রত্যাশা করেছিলাম আপনি যখন প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলেন, আপনার স্পর্শে, আপনার ক্যারিজমেটিক পাওয়ারে বাংলাদেশ থেকে সকল বৈষম্য দূর হয়ে যাবে। আমরা প্রত্যাশা করেছিলাম সরকারের যে সকল উপদেষ্টা আছেন, আমাদের ছাত্র ভাইরা যারা আছেন, যারা এখন উপদেষ্টার দায়িত্বে বসে আছেন, আপনারা বলেছিলেন বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে আপনারা বৈষম্য দূর করবেন। আমরা প্রত্যাশা করেছিলাম, আমরা বিশ্বাস করেছিলাম। কিন্তু গণ অভ্যুত্থানের আজকে কয় মাস? 8 থেকে 9 মাস অতিবাহিত। আমি প্রশ্ন করতে চাই, এই আউটসোর্সিং ডেইলি বেসিক প্রকল্প ভিত্তিক যে সকল ভাই বোনেরা আছেন, আমাদের ভাগ্যের পরিবর্তন করার জন্য এই সরকার এখন পর্যন্ত একটা পদক্ষেপ নিয়েছে কিনা বলেন? একটা পদক্ষেপ নেন নাই। তাহলে সারা বাংলাদেশে 6 থেকে 7 লক্ষ পরিবার, 7 লক্ষ পরিবারে কমপক্ষে 40 লক্ষ ভোটার, আপনারা যারা ভোটের রাজনীতি করতে চান, আমি বলতে চাই বিএনপির কথা, আমি বলতে চাই জামাতের কথা, আমি বলতে চাই এনসিপির কথা, আমি বলতে চাই XYZ আরো যারা আপনারা রাজনৈতিক দল করেন তাদের কথা। আপনারা যদি ভোটের রাজনীতি করতে চান, এই 40 লক্ষ ভোটারের কথা আপনাদের মাথায় আসে না? যদি এই 40 লক্ষ ভোটারের কথা আপনারা ভুলে যান, তাহলে এই 40 লক্ষ ভোটার আপনাদের কিভাবে মনে রাখবে? অকৃতজ্ঞ হলে চলবে না, আমরা অকৃতজ্ঞ হতে চাই না। ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বৃহৎ একটি দল, তারা তাদের রাজনৈতিক দাবি থেকে, তারা তাদের একটি বৃহৎ সমাবেশ থেকে, শ্রমিক সমাবেশ থেকে তারা যে সকল দাবি উপস্থাপন করেছেন, তার 4 নম্বরে কিন্তু এই আউটসোর্সিং প্রথার বিরক্তি ওনারা চেয়েছেন। আজকের এই সমাবেশ থেকে, আজকের এই মত বিনিময় সভা থেকে আমি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের যে সভাপতি আছেন, আপনারা সবাই তাকে চেনেন, আমাদের আনোয়ার ভাই। আনোয়ার ভাইয়ের বলিষ্ঠ পদক্ষেপের কারণে কিন্তু ওই জায়গাতে বৃহৎ একটি দলের যে দাবি, সেই দাবিতে কিন্তু আমাদের বিষয়টি স্থান পেয়েছে। উনি কথা দিয়েছেন যতদিন পর্যন্ত আমাদের যে দাবি দেওয়া আদায় না হবে, ততদিন পর্যন্ত উনি আমাদের পাশে থেকে আমাদের জন্য কাজ করে যাবেন। আজকের এই মত বিনিময় সভা থেকে আমরা তার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরকম শ্রমিক সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ আছেন। আমাদের কমরেড রাজুজ্জামান রতন ভাই, আপনারা জানেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের উনি একজন নেতা। উনি কিন্তু প্রথম দিন থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের সাথে আছেন। আমাদের সাথে আরো অনেক নেতৃবৃন্দ আছেন, আমরা সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। নেতৃবৃন্দ আমাদের সাথে আছেন। এখন প্রশ্ন হচ্ছে, সকল নেতৃবৃন্দ চান আমাদের দাবি যৌক্তিক, আমরা তাহলে দাবি আদায় কেন পারতেছি না? দাবি আদায় কেন হচ্ছে না? প্রশ্নটা এই জায়গাতে। আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। যদি দাবি আদায় করতে চাই, যদি আমাদের কারো চাকরি যেন না যায়, যাদের চাকরি চলে যায় তাদেরকে চাকরিতে পুনর্বহাল করাতে চাই, তাহলে আমাদেরকে কয়েকটা কাজ নিশ্চিত করতে হবে। প্রথম কথা হচ্ছে, আপনারা এখানে যারা এসেছেন চট্টগ্রামবাসী, আপনারা যদি এখনই কমিটমেন্ট করেন এই চট্টগ্রাম থেকে আজকে